অর্জুন নামের একজন ফেমাস সাইকিয়াট্রিস্ট তার রোগীদের ট্রিটমেন্ট করার জন্য সব সময় সায়েন্টিফিক পদ্ধতি ব্যবহার করে। সে কখনো ভূত প্রেত আত্মা বা অশরীরী কোনো কিছুতেই বিশ্বাস করে না। অর্জুন বলে পৃথিবীতে যা কিছু হয় তার পেছনে অবশ্যই কোনো না কোনো সায়েন্স আছে। তবে একবার তার কাছে একটা মেয়ে আসে যার সাথে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। মেয়েটার আশেপাশে যেই থাকে সবাই এক এক করে মারা যায়। এবার অর্জুন অনেক চেষ্টা করেও মেয়েটার সমস্যাটা ধরতেই পারছে না। এরই মধ্যে একজন তান্ত্রিক অর্জুনকে ভূত প্রেতের অস্তিত্ব বোঝানোর জন্য একটা ভৌতিক বাড়িতে গিয়ে থাকতে বলে। সেই বাড়িটা এতটাই ভয়ঙ্কর যে যেই সেই বাড়িতে থাকতে যায় তার কোনো না কোনো ক্ষতি হয়। অর্জুন যখন সেই রহস্যময় বাড়িটাতে যায় তখন তার সাথেও ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা, যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা অর্জুনের কাছে নেই। কি এমন আছে ভৌতিক বাড়িটাতে? সব ঘটনার পেছনে কি আসলে কোনো অশরীরী নাকি কোনো মানুষের ষড়যন্ত্র? আর অর্জুনের পেশেন্ট সেই মেয়েটার সাথেই বা শেষ পর্যন্ত কি হলো, এই সব কিছুই জানা যাবে আজকের ভিডিওতে। আজ এক্সপ্লেইন করব তামিল হরর থ্রিলার মুভি যার নাম তন্ত্রকর্মা। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় একজন লোক কালো জাদু করছে। সে একটা পুতুলের পেট কেটে কিছু চুল তার ভেতরে ঢুকিয়ে আবার পুতুলটাকে সেলাই করে ফেলে। একটা মহিষের মাথায় হলুদ সিঁদুর লেপে মহিষের দুটো শিঙে লেবু ঢুকিয়ে দেয়। এরপর একটা গাছের গোড়ায় গর্ত করে পুতুলটাকে মাটিতে পুঁতে রাখে। কালো জাদুর সব রিচুয়ালস শেষ হয়ে গেলে লোকটি সেখান থেকে চলে যায়। এরপরেই ২৫ বছর পরের ঘটনা দেখানো হয়। এবার একজন তান্ত্রিক গুরুজিকে দেখা যায়। তবে ইনি কোনো সাধারণ তান্ত্রিক না। এই গুরুজি আত্মাদের সাথে কথা বলতে পারে আর যে কোনো আত্মাকে তার শরীরেও ডেকে আনতে পারে। কেউ যদি মৃত কোনো ব্যক্তির আত্মার সাথে কথা বলতে চায় তাহলেই তারা এই তান্ত্রিক বাবার কাছে আসে। এখানে আসার ১০ দিন আগেই গুরুজির অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর আত্মার সাথে কথা বলার পর ১০,০০০ টাকা দিতে হয়। একদিন একটা মেয়ে তার স্বামীর আত্মার সাথে কথা বলার জন্য গুরুজির কাছে এসেছে। গুরুজি একটা কোণ আকৃতির বাল্বে হাত রেখে কিছু মন্ত্র পড়ে। কিছুক্ষণ পরেই সেই মেয়েটার স্বামীর আত্মা গুরুজির শরীরে চলে আসে। এবার গুরুজির শরীরে থাকা মেয়েটির স্বামীর আত্মা বলে, আমি কেন সুইসাইড করলাম এটাই জানতে এসেছো তাই না? আমি যেদিন অফিসের নাইট ডিউটি করছিলাম সেদিনই হঠাৎ বাড়ি ফিরে দেখি তুমি তো আমাদের ড্রাইভারের সাথে ছিলে। এই কথা শুনে মেয়েটি খুব ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি সেখান থেকে উঠে চলে যায়। এরপর গুরুজির অ্যাসিস্ট্যান্ট একজন মহিলা ও চোখে কালো চশমা পরা একটা ছেলেকে ভেতরে ডেকে আনে। ছেলেটিকে দেখে মনে হচ্ছে সে চোখে দেখতে পায় না। এই মহিলাটির ছেলে কিছুদিন আগেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই সে তার ছেলের আত্মার সাথে কথা বলতে এসেছে। গুরুজি মহিলাকে জিজ্ঞেস করে, আপনার সাথে ইনি কে? মহিলাটি বলে, ইনি আমার প্রতিবেশী। আমার ছেলে এনাকে অনেক পছন্দ করত, তাই তাকে সাথে নিয়ে এসেছি। এবার গুরুজি আগের মতোই বাল্বে হাত রেখে মন্ত্র পড়তে শুরু করে। কিছুক্ষণ পরেই মহিলার ছেলের আত্মা গুরুজির শরীরে চলে আসে। গুরুজি মানে ছেলেটির আত্মা তার মাকে দেখে কাঁদতে কাঁদতে বলে, আমি তো ঠিকভাবেই সাইকেল চালাচ্ছিলাম, কিন্তু একটা ট্রাক এসে আমাকে ধাক্কা দিয়ে দিল। আমি খুব ব্যথা পেয়েছি মা, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে এখনই এখান থেকে নিয়ে যাও। ছেলের আত্মার কথা শুনে মহিলাটিও অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে পাশে বসা অন্ধ ছেলেটির দিকে তাকায়। কিন্তু তখনই দেখা যায় ছেলেটির চশমায় একটা ক্যামেরা লাগানো আছে। আর গুরুজি এতক্ষণ যা যা করেছে সবকিছুই ক্যামেরাতেই রেকর্ড হচ্ছে। এবার ছেলেটি পকেট থেকে একটা সিগন্যাল জ্যামার বের করে সেটা প্রেস করে। সাথে সাথেই গুরুজি কান্না বন্ধ করে খুব অদ্ভুতভাবে ছটফট করতে শুরু করে। ছেলেটি যতবারই বাটন প্রেস করে গুরুজিকে দেখে মনে হচ্ছে কেউ যেন তাকে কারেন্টের শক দিচ্ছে। এবার ছেলেটা উঠে এসে গুরুজির কান থেকে একটা হেডফোন খুলে আনে। এরপর সে দেখে পাশের একটা দরজায় নো এন্ট্রির বোর্ড টাঙানো আছে। ছেলেটার সাথে সাথে দরজা খুলতেই দেখে সেই ঘরে কয়েকজন ছেলে মিলে কম্পিউটারে কাজ করছে। তার মানে এই তান্ত্রিক গুরুজি হলো একজন ফ্রড। ছেলেটা তার চশমাটা খুলে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, এতক্ষণ এখানে যা যা হলো সবই তো আপনারা দেখলেন। এই ভণ্ড গুরুজি আত্মার সাথে কথা বলতে পারে, আত্মাকে শরীরে ডেকে আনতে পারে, সবকিছু মিথ্যা। কেউ এখানে আসার ১০ দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যাতেই ১০ দিনে এরা আপনার সব ইনফরমেশন বের করতে পারে। আপনার সম্পর্কে সবকিছু জানার পরেই এই গুরুজি আপনাকে এখানে আসতে বলে। গুরুজি এমন নাটক করে যেন তার শরীরে আত্মা চলে এসেছে। কিন্তু আসল ঘটনা হলো এই ছেলেগুলো ভেতরে থেকে গুরুজিকে হেডফোনের সাহায্যে সব ইনফরমেশন দিতে থাকে। তাই আপনারাও এমন ভণ্ড সাধুর থেকে সাবধানে থাকবেন।
এইদিকে দেখা যায় সব ভণ্ডামি ফাঁস হয়ে যাওয়ায় গুরুজি আর তার অ্যাসিস্ট্যান্টের মুখ ভয়ে একেবারে চুপসে গেছে। মহিলাটি উঠে এসে গুরুজিকে ঠাস করে একটা চড় মারে। চড় খেয়ে গুরুজি তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, কে এই ছেলেটা? অ্যাসিস্ট্যান্ট বলে, ইনি তো হলেন ফেমাস সাইকিয়াট্রিস্ট ডক্টর অর্জুন। এটা শুনে গুরুজি খুব রেগে গিয়ে বলে, এর বাড়ির ঠিকানাটা বের করো। এর পরেই দেখা যায় ডাক্তার অর্জুনের বাড়িতে তার ওয়াইফ ও মেয়ে বসে গল্প করছে। ওয়াইফের নাম মেঘা আর মেয়ের নাম হলো বেদিকা। বেদিকা তার মাকে জিজ্ঞেস করে, মা, বাবা কখন আসবে? মেঘা বলে, তোমার বাবার আজ অনেক কাজ আছে, তুমি গিয়ে এখন ঘুমিয়ে পড়ো। বেদিকার রুমে যাওয়ার সময় মেঘা তার ফোনটা চার্জে লাগানোর জন্য বেদিকার হাতে দেয়। এরপর বেদিকা চলে গেলে মেঘা যেই সোফা থেকে উঠতেই যাবে তখনই তাদের বাড়ির কারেন্ট চলে যায়। মেঘা কিচেনে এসে একটা মোমবাতি জ্বালায়, কিন্তু তখনই সে দেখে ড্রয়িং রুমে তাদের সিকিউরিটি গার্ড এসে হঠাৎ করেই নিচে পড়ে গেছে, আর গার্ডের বুকে একটা কুড়াল বিঁধে আছে। এটা দেখেই তো মেঘা খুব ভয় পেয়ে যায়। সে ড্রয়িং রুমে যেতেই যাবে তখনই একজন হুডি পরা ছেলে এসে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে। মেঘা বুঝতে পেরেছে ছেলেটি নিশ্চয়ই তাদেরকেই মারতে এসেছে, তাই সে চুপ করে কিচেনেই লুকিয়ে থাকে। হুডি পরা ছেলেটি অন্ধকারে সারা বাড়িতেই মেঘাকে খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎই বেদিকা সেখানে এসে ছেলেটিকে দেখে মা বলে জোরে চিৎকার দিয়ে ওঠে। ছেলেটি বেদিকাকে দেখে তার পিছু করতে থাকে, কিন্তু বেদিকা আগেই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেছে। এদিকে মেঘা কিচেনে হাতে একটা চাকু নিয়ে চুপ করে বসে আছে। বেদিকাও চুপচাপ তার মার কাছে চলে আসে। এভাবেই কিছুক্ষণ বসে থাকার পর বাড়ির কারেন্ট এলে মেঘা দেখে হুডি পরা ছেলেটাকে কোথাও দেখা যাচ্ছে না। তাই সে ভাবে হয়তো ছেলেটা কাউকে খুঁজে না পেয়ে চলে গেছে। মেঘা ও বেদিকা দুজনেরই যেন জানে প্রাণ ফিরে আসে, কিন্তু তারা পাশে তাকাতেই দেখে ছেলেটা তাদের সামনেই বসে আছে। ছেলেটার মুখ দেখে তো তারা আরো বেশি শকড হয়ে যায়, কারণ সে আর কেউ না, সে মেঘারই হাজব্যান্ড ডাক্তার অর্জুন। অর্জুন কুড়াল দিয়ে তাদের ওপরে হামলা করতেই একটা মেয়ে খুব ভয় পেয়ে হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে। তার মানে এতক্ষণ যা কিছু হয়েছে সেটা এই মেয়েটাই স্বপ্নে দেখছিল। এই মেয়েটার নাম হলো দিব্যা। সে ডাক্তার অর্জুনের একজন পেশেন্ট। অর্জুন তাকে হিপনোটাইজ করে এতক্ষণ ঘুম পাড়িয়ে রেখেছিল, আর ঘুমের মধ্যেই দিব্যা এই সবকিছু কল্পনা করছিল। দিব্যা জেগে ওঠার পরেই সেখানে অর্জুনের অ্যাসিস্ট্যান্ট মেঘা আসে। দিব্যা এত ভয়ঙ্কর স্বপ্ন দেখে খুব ঘাবড়ে গেছে। সে উঠে চলে যাচ্ছে, তখন অর্জুন বলে, তোমার ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি দিব্যা। দিব্যা বলে, আমি আর আপনার কাছে ট্রিটমেন্ট করাবো না। এরপর সে মেঘাকে সাবধানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। এটা দেখে মেঘা অর্জুনকে বলে, সে তো আপনার কাছে ট্রিটমেন্ট করাতে চায় না, তাহলে আপনি কেন ওর ওপরে এত ইন্টারেস্ট দেখাচ্ছেন স্যার? অর্জুন বলে, কারণ দিব্যার কেস হিস্ট্রিটা সবার থেকে আলাদা। সে মেঘাকে দিব্যার সাথে এতদিন যা যা হয়েছে সবকিছু বলতে শুরু করে। এখানেই একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। একদিন দিব্যা কোথা থেকে যেন তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব টেনশনে আছে। দিব্যার একটা ছেলেও আছে যার নাম হলো সিদ্ধার্থ। সিদ্ধার্থ জন্ম থেকে কথা বলতে পারে না, কিন্তু সে খুব ভালো ড্রয়িং করতে পারে। দিব্যার মনে হয় তার ছেলে যেই ড্রয়িংই বানায় সেটাই সত্যি হয়ে যায়। তবে সব ড্রয়িং সত্যি হয় না। যে ড্রয়িংয়ে সিদ্ধার্থ লাল রং ব্যবহার করে শুধু সেই ড্রয়িংটাই সত্যি হয়। এটা বুঝতে পেরেই দিব্যা অনেক বেশি শকড হয়ে যায়। সে এবার সিদ্ধার্থের থেকে তার ড্রয়িংয়ের বই, খাতা, রং, পেন্সিল সবকিছু কেড়ে নেয়। এটা দেখে দিব্যার হাজব্যান্ড তাকে জিজ্ঞেস করে, আরে দিব্যা, তুমি এসব কি করছো? দিব্যা তার হাজব্যান্ডকে সিদ্ধার্থের একটা ড্রয়িং দেখিয়ে বলে, এটা আমাদের প্রতিবেশীর কুকুর। একটা গাড়ির সাথে ধাক্কা লেগে কুকুরটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা আমি নিজের চোখে দেখেছি। কিন্তু সিদ্ধার্থ এই ছবিটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে এঁকেছে। দিব্যার হাজব্যান্ড বলে, এটা নিশ্চয়ই কোনো কোইন্সিডেন্ট হবে। তুমি এই সামান্য বিষয়টাকে এত বাড়িয়ে কেন বলছো? দিব্যা বলে, এইসব কোনো কোইন্সিডেন্ট না। সে তার হাজব্যান্ডকে আরেকটা ছবি দেখায়। দিব্যা বলে, সিদ্ধার্থের ক্লাস টিচার নির্মলার গত সপ্তাহে অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে? সিদ্ধার্থ ক্লাসে মনোযোগ দিচ্ছিল না, তাই নির্মলা ম্যাম হালকা করে তার হাতে একবার মারে। এতে সিদ্ধার্থ রেগে গিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এই ছবিটা এঁকেছিল। এর পরের দিনই একটা ট্রাকের সাথে নির্মলা ম্যামের অ্যাক্সিডেন্ট হয় আর তার হাত ভেঙে যায়। তাই এই ড্রয়িং খাতা আর পেন্সিলই আমি ওর কাছে রাখবো না।
এটা বলেই দিব্যা সব ড্রয়িংয়ের খাতা পেন্সিল আলমারিতে তালা দিয়ে রেখে দেয়। তবে এই ঘটনায় সিদ্ধার্থের তো রাগ আরও বেড়ে যায়। পরের দিন সিদ্ধার্থ রাগ করে স্কুলে না গিয়ে চুপচাপ বসে থাকে। দিব্যা তার হাজবেন্ডকে বলে ড্রয়িংয়ের খাতা কেড়ে নেওয়ায় সে এত রেগে আছে। তুমি ওকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাও, তার মন ভালো হয়ে যাবে। কিন্তু দিব্যার হাজবেন্ড বলে আজ অফিসে জরুরি মিটিং আছে, ওকে অন্য একদিন ঘুরতে নিয়ে যাব। এটা বলেই দিব্যার হাজবেন্ড অফিসের জন্য বেরিয়ে যায়। কিন্তু সিদ্ধার্থ তার বাবার দিকে খুব রাগী রাগী চোখে তাকিয়ে থাকে। সে প্রচণ্ড রাগে টেবিলের ওপর থেকে সব খাবার ছুঁড়ে ফেলে দেয়। এই সব দেখে দিব্যা ভাবে সিদ্ধার্থ হঠাৎ তার বাবার উপরে এত রেগে আছে কেন। সে কিছু একটা মনে করে তখনই আলমারি খুলে সিদ্ধার্থের ড্রয়িং খাতাটা চেক করতে শুরু করে। দিব্যা দেখে সিদ্ধার্থ শ্বেতা আন্টির নামে একটা নোটবুক বানিয়েছে। এটা দেখে দিব্যা তো একটু অবাক হয়ে যায়। সে খাতার পেজ উল্টাতেই দেখে সিদ্ধার্থ তার বাবা ও শ্বেতা আন্টির ছবি এঁকেছে। দিব্যার হাজবেন্ড তাকে লুকিয়ে শ্বেতার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। সিদ্ধার্থ একদিন তার বাবাকে শ্বেতা আন্টির সাথে দেখে ফেলেছে। সে কাউকে তো কিছু বলতে পারে না, তাই নিজের ভেতরে ভেতরেই বাবার জন্য রাগ পুষে রাখে। এরপর একদিন সে স্কুল থেকে ফিরে দেখে শ্বেতা আন্টি তাদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। বাবার এমন ব্যবহারে সিদ্ধার্থ খুব কষ্ট পায়। তাই সে তার ড্রয়িং খাতায় বাবা ও শ্বেতা আন্টির অ্যাফেয়ারের ছবি এঁকে রেখেছে। এই ছবিগুলো দেখে দিব্যাও সব ঘটনা বুঝতে পারে। সে তো ভাবতেই পারছে না যে তার হাজবেন্ড তার সাথে এমন করবে। দিব্যা অনেক কষ্ট পেয়ে কান্না করতে থাকে। এদিকে দেখা যায় দিব্যা অনেক ট্রাই করার পরেও সিদ্ধার্থ ড্রয়িং করাটা বন্ধ করেনি। সে দিব্যার কাজল আর লিপস্টিক দিয়ে একটা সাদা কাগজে আবারও ছবি আঁকতে থাকে। দিব্যা সিদ্ধার্থের রুমে এসে দেখে সে ছবি এঁকেছে যে তার বাবা অফিসের নাম করে শ্বেতা আন্টির সাথে দেখা করতে গেছে। কিন্তু শ্বেতা আন্টির হাজবেন্ড এসে শ্বেতা আন্টি ও তার বাবাকে গুলি করে মেরে ফেলে। সিদ্ধার্থের এই ছবি আঁকা শেষ হলেই দেখা যায় সে যা কিছু ছবিতে এঁকেছে সেটাই সত্যি হচ্ছে। এই সব কিছু জানতে পেরে দিব্যার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অতীতের এই সব ঘটনা দেখানোর পরেই সিন আবার বর্তমানে চলে আসে। মেঘা দিব্যার ব্যাকস্টোরি শুনে অনেক অবাক হয়ে যায়। এবার অর্জুন তাকে বলে এতক্ষণ আমি তোমাকে যা যা বললাম এই সব কিছু দিব্যা নিজেই আমাকে বলেছে। কিন্তু আমি নিজে যখন এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে গেলাম তখন দেখলাম এই সব কিছু তো বাস্তবে হয়ইনি। দিব্যা তার ছেলের ড্রয়িং খাতাটাও আমাকে দেখিয়েছিল। প্রথম ছবিতে দেখো একটা কুকুর গাড়ি চাপা পড়ে মারা গেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখলাম এইরকম কিছুই হয়নি। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে সিদ্ধার্থের ক্লাস টিচারের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বাস্তবে তারও কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এই সব কিছুই হলো দিব্যার নিজেরই কল্পনা। এবার মেঘা তৃতীয় ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে তার মানে দিব্যার হাজবেন্ড এখনো বেঁচে আছে। অর্জুন বলে এখানেই একটা ছোট্ট টুইস্ট আছে। দিব্যার হাজবেন্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, এটা 100% সত্যি ঘটনা। কিন্তু সিদ্ধার্থ এই ড্রয়িংটা শুধু নিজের কল্পনা থেকেই এঁকেছে। মেঘা বলে আপনি এটা কিভাবে বুঝলেন যে এই সব কিছু ছোট বাচ্চাটা নিজেই কল্পনা করেছে? অর্জুন বলে এটা খুবই সিম্পল বিষয়। বাচ্চাটা যখন দেখল তার বাবা অন্য একজন মহিলাকে বাড়িতে নিয়ে এসেছে তখনই সে তাদের দুজনের ছবি এঁকেছে। কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কি আর তার জন্য কী রকম শাস্তি হতে পারে এটা সিদ্ধার্থের মতো ছোট ছেলের পক্ষে জানা কোনোভাবেই সম্ভব না। আর শুধু তাই না, সিদ্ধার্থ আগে যতগুলো ড্রয়িং বানিয়েছে সবগুলোর প্রুফ দিব্যা আমাকে দেখিয়েছে, কিন্তু সে সবার শেষে যে ড্রয়িংটা বানিয়েছে তার কোনো প্রুফ সে দেখাতে পারেনি। এমনকি শেষ ড্রয়িংটা যে দিব্যার বাড়িতেই বানানো হয়েছে সেটাও শিওর না। এবার মেঘা জিজ্ঞেস করে তার মানে এই সব ঘটনা দিব্যা নিজেই বানিয়ে বানিয়ে বলছে? অর্জুন বলে দিব্যার সাথে যা কিছু হয়েছে সবকিছুই তার হ্যালুসিনেশন। মানুষের ব্রেইনে কিছু কেমিক্যাল রিয়াকশন চেঞ্জ হয়ে গেলে হ্যালুসিনেশন তৈরি হয়। দিব্যা যাই হ্যালুসিনেট করছে সেটাকেই সত্যি বলে ধরে নিচ্ছে। হয়তো সে এই সব ঘটনা স্বপ্নে দেখেছে, কিন্তু সে বুঝতে পারছে না কোনটা সত্যি আর কোনটা তার স্বপ্ন। মেঘা জিজ্ঞেস করে তাহলে আপনি যখন ওকে হিপনোটাইজ করছিলেন তখনও কি সে স্বপ্ন দেখছিল? অর্জুন বলে দিব্যার মতো মানুষেরা যখন কোনো কাহিনী শোনে বা পড়ে তখন সেটা তাদের অজান্তেই সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যায়। এরপর তারা সেটাকেই সত্যি মানতে শুরু করে। মেঘা বলে দিব্যা আমাকে দেখে সাবধানে থাকতে বলল কেন? এই কথা শুনে অর্জুন হাসতে হাসতে বলে কারণ ওর স্বপ্নে যে মহিলাটি ছিল সেটা তুমি ছিলে, আর যে কিলার ছিল সেটা হলাম আমি। তাই তো সে আমার থেকে আর কোনো ট্রিটমেন্ট নেবে না বলেই চলে গেল।
এরপর দেখা যায় সেদিন রাতে অর্জুন আর মেঘা একটা টিভি চ্যানেলে ডিবেট প্রোগ্রামে এসেছে। ডিবেটের এক পক্ষে আছে কয়েকজন পূজারী, তান্ত্রিক, সাধু বাবা যারা ভূত, প্রেত, আত্মা এই সব কিছুতে বিশ্বাস করে। আর অন্য পক্ষে আছে অর্জুনের মতোই ডাক্তার, সায়েন্টিস্ট, রাইটার যারা অলৌকিক বা অশরীরী কোনো কিছুতেই বিশ্বাস করে না। ডিবেটের বিষয় হলো পৃথিবীতে ভূত প্রেতের অস্তিত্ব আছে না নেই। সব সাধু বাবা, তান্ত্রিকেরা ভূত প্রেত অবশ্যই আছে এটা প্রমাণ করার চেষ্টা করছে। তারা বলে যদি কারো বাড়িতে কোনো আত্মা থাকে তাহলে ঈশ্বরের ছবির সামনে কোনো প্রদীপ জ্বলবে না। যদি প্রদীপ জ্বালানো হয় তাহলে সেটা নিজে নিজেই নিভে যাবে। আর কোনো বাড়িতে কোনো কারণ ছাড়াই পচা দুর্গন্ধ থাকবে। সাধু বাবাদের এমন কথা শুনে আরেক পক্ষে থাকা একজন সায়েন্টিস্ট বলে পাবলিক টয়লেটগুলোতে তো এত দুর্গন্ধ থাকে, তার মানে কি সব পাবলিক টয়লেটে ভূত আছে? আর বাতাসে ঈশ্বরের ছবির সামনে থাকা প্রদীপ তো নিভে যেতেই পারে। এটা আর কি এমন বড় কথা? এই সব শুনে একজন সাধু বাবা বলে আমি এখনই সবার সামনে প্রমাণ করে দেব যে ভূত আছে। এটা বলেই সে সেখানে উপস্থিত একজন সায়েন্টিস্টকে ডেকে আনে। সাধু বাবা সায়েন্টিস্টের মুখে একবার হাত বুলিয়ে দেয় আর তখনই দেখা যায় সেই সায়েন্টিস্ট সাধু বাবার বশে চলে এসেছে। এরপর সাধু বাবা সায়েন্টিস্টকে যা করতে বলে সায়েন্টিস্টও ঠিক তার কথা মতো তাই করে। এটা দেখে এই সাধু বাবা সবাইকে বলে তাহলে আমি প্রমাণ করে দিলাম যে ভূত আছে। এখনো কি এমন কেউ আছে যে আমার কথা বিশ্বাস করে না? এবার অর্জুন সাধু বাবার সামনে এসে দাঁড়ায়। সাধু বাবা অর্জুনকেও বশ করার জন্য যেই তার মাথায় হাত বোলাতেই যাবে তখনই অর্জুন সাধু বাবার হাত ধরে হাতটা তার মুখের দিকেই ঘুরিয়ে দেয়। এবার দেখা যায় সাধু বাবা নিজেই বশ হয়ে গেছে। এবার অর্জুন সাধু বাবাকে যা করতে বলে সাধু বাবাও ঠিক তাই করে। অর্জুন সবাইকে বলে এতক্ষণ আপনারা এখানে যা যা দেখলেন এই সব কিছু কোনো জাদুটোনা ছিল না, এর পেছনেও আছে সায়েন্সের কামাল। অর্জুন সবাইকে দেখায় সাধু বাবার হাতে সাদা পাউডারের মতো কিছু লেগে আছে। সে বলে সাধু বাবা হিপনোটাইজ করার জন্য এই সাদা পাউডারটাই ব্যবহার করেছে। এই পাউডারটার নাম হলো ডেভিলস ব্রেথ, আর এটা কারো নাকের আশেপাশে থাকলে সে তার হুঁশ হারিয়ে ফেলে। এই পাউডারটা সারা পৃথিবীতে ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো কিছু কিছু লোক এটা ব্যবহার করে মানুষকে বোকা বানাচ্ছে। অর্জুন আরও বলে আমেরিকার এক সার্ভেতে দেখা গেছে পৃথিবীর প্রায় ৪৫% মানুষই ভূত প্রেতে বিশ্বাস করে, কিন্তু এই ৪৫% মানুষের মধ্যে এখনো ৯০% মানুষ কোনোদিন ভূত দেখেইনি। বাকি ১০%-এর ৫% হলো এদের মতোই কোনো তান্ত্রিক বা সাধু বাবা। মানুষ যা চোখে দেখতে পায় না সেটাকেই ভয় পায়, আর মানুষের এই ভয়কে কাজে লাগিয়েই সাধু বাবা, তান্ত্রিকেরা তাদের ব্যবসা করে যাচ্ছে। প্রতিটি ধর্মে ভূতকে আলাদা আলাদা নাম দেয়া হয়েছে। হিন্দুরা বলে আত্মা, মুসলিমরা বলে শয়তান বা জিন, আর খ্রিস্টানরা বলে ডেভিল। মানে প্রত্যেক ধর্মের মানুষেরাই ভূতকে আলাদা আলাদা নাম দিয়ে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে বোকা বানিয়ে আসছে। বাকি যে ৫% মানুষ আছে তারা আমার মতোই কোনো সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্ট করছে। এবার অর্জুন বলে তাহলে আমি সবার সামনে প্রমাণ করে দিলাম ভূত বা আত্মা বলতে কিছুই নেই। এবার সেই প্রোগ্রামে উপস্থাপক ডক্টর শিবকুমার নামের একজন লোককে ডেকে আনে। ডক্টর শিবকুমার হলেন একজন স্পিরিচুয়াল হিলার। ডক্টর শিবকুমার প্রথমে একজন সাইকোলজিস্ট ছিলেন, পরবর্তীতে তিনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে অনেক রিসার্চও করেছেন, আর এখন তিনি স্পিরিচুয়াল হিলার হিসেবে কাজ করছেন। প্রথমে ডাক্তার শিবকুমার অর্জুনের অনেক প্রশংসা করেন, কারণ তিনি অর্জুনের কাজ দেখে অনেক ইমপ্রেসড হয়েছেন। তবে ডক্টর শিবকুমার এটাও বিশ্বাস করেন পৃথিবীতে ভূত, আত্মা, জিন এই সব কিছুর অস্তিত্ব আছে। এটা শুনে অর্জুন তাকে বলে তাহলে আমাকে ভূতের অস্তিত্বের প্রমাণ দেখান। এবার সেখানে থাকা একজন তান্ত্রিক একটা বাড়ির কথা বলে যেখানে ভূত আছে। তান্ত্রিক অর্জুনকে সেই বাড়িতে একদিন থাকার জন্য চ্যালেঞ্জ করে। তান্ত্রিকের কথা শুনে অর্জুনও সাথে সাথেই রাজি হয়ে যায়, কারণ সে তো এসব ভূতে টুতে কিছুতেই বিশ্বাস করে না। এর পরের দিনই সেই তান্ত্রিক অর্জুন আর মেঘাকে নিয়ে সেই বাড়ির সামনে যায়। তারা বাড়িটার সামনে গিয়ে দেখে গেটে তালা লাগানো আছে। এবার তান্ত্রিক তাদের দুজনকে নিয়ে বাড়িটার মালিকের বাড়িতে আসে। তান্ত্রিক বলে মালিকের কাছ থেকে চাবি নিয়ে আপনারা সেই ভুতুরে বাড়িতে চলে যান। তান্ত্রিকের কথা মতোই অর্জুন আর মেঘা সেই মালিকের সাথে দেখা করতে আসে, কিন্তু মালিকের বাড়িতে এসেই তারা অর্জুনের পেশেন্ট দিব্যাকে দেখতে পায়। তার মানে সেই হন্টেড বাড়িটাই হলো দিব্যাদের পুরনো বাড়ি। অর্জুনকে দেখেই দিব্যা তো প্রথমে খুব রেগে যায়। পরে অর্জুন যখন তার কাছে তাদের পুরনো বাড়ির চাবিটা চায়, এটা শুনে দিব্যা অর্জুনকে চাবি দিতে একেবারেই নিষেধ করে দেয়। এরপর মেঘা তাকে জিজ্ঞেস করে আমরা কি আপনার ছেলে সিদ্ধার্থের সাথে একবার দেখা করতে পারি? সিদ্ধার্থের কথা শুনে দিব্যা অর্জুন ও মেঘাকে নিয়ে একটা রুমে আসে।
সে তাদেরকে সেই রুমে থাকা সিদ্ধার্থের আঁকা একটা ড্রয়িং দেখায়। সেই ড্রয়িংয়ে দেখা যাচ্ছে একটা কারের সাথে ধাক্কা লেগে সিদ্ধার্থের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সেই কার অন্য কেউ নয়, সিদ্ধার্থের মা দিব্যাই চালাচ্ছিল। এখানে আবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন রাতে সিদ্ধার্থ তার মায়ের সাথেই ঘুমিয়েছিল। হঠাৎই ঘুম থেকে উঠে সে প্রথমে তার অ্যাক্সিডেন্টের ড্রয়িংটা বানায়। এরপরে বাড়ির কাউকে কিছু না বলে সেই রাতেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে দিব্যার ঘুম ভেঙে গেলে সে পাশে সিদ্ধার্থকে দেখতে না পেয়ে সারা বাড়িতে তাকে খুঁজতে থাকে। বাড়ির ভেতরে তাকে কোথাও খুঁজে না পেয়ে দিব্যা বাড়ির বাইরে চলে আসে। বাইরে বসে থাকা একজন লোককে সিদ্ধার্থের কথা জিজ্ঞেস করলে লোকটি তাকে বলে সে কিছুক্ষণ আগেই একটা ছেলেকে রাস্তা দিয়ে যেতে দেখেছে। এটা শুনে দিব্যা একাই তার গাড়ি নিয়ে সিদ্ধার্থকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে বাড়িতে দিব্যার মা সিদ্ধার্থকে খুঁজতে খুঁজতেই সিদ্ধার্থের আঁকা ছবিটা খুঁজে পায়। ছবিটা দেখেই দিব্যার মা তাড়াতাড়ি দিব্যাকে কল করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দিব্যা গাড়ি নিয়ে যে সিদ্ধার্থকে খুঁজতে বেরিয়েছিল সেই গাড়ির নিচে চাপা পড়ে সিদ্ধার্থ মারা যায়। এই ঘটনা জানার পরে অর্জুন আর মেঘা তো অনেক বেশি শকড হয়ে যায়। তবে দিব্যার কাছ থেকে চাবি না পেয়ে তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু দিব্যার বাড়ি থেকে বেরোতেই তারা দেখে দিব্যার প্রতিবেশীর কুকুরটা গাড়ি চাপা পড়ে মারা গেছে। এটা সেই কুকুর যার অ্যাক্সিডেন্টের ছবি সিদ্ধার্থ এঁকেছিল। এই ঘটনা দেখার পরেই অর্জুন আর মেঘা কি বলবে কিছুই বুঝতে পারছে না, কারণ এর আগে এমন ঘটনা তারা কোনোদিনও দেখেনি। অর্জুন মনে মনে ভাবছে এটা কিভাবে সম্ভব। এইদিকে মেঘা সিদ্ধার্থের ক্লাস টিচার নির্মলা ম্যামকে কল করে, যার অ্যাক্সিডেন্টের ছবি সিদ্ধার্থ এঁকেছিল। মেঘা জানতে পারে সিদ্ধার্থ যেইভাবে অ্যাক্সিডেন্টের ছবি এঁকেছিল ঠিক সেইভাবে নির্মলা ম্যামের একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টে হাত ভেঙে যায়। সব ঘটনা জানার পরে অর্জুন এবার কি করবে কিছুই বুঝতে পারছে না। এই সব কিছু শুনে আর নিজের চোখে কুকুরের অ্যাক্সিডেন্ট দেখে এই কেসটা নিয়ে অর্জুনের ইন্টারেস্ট আরও বেড়ে যায়। তাই সে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে আসে যে তাকে চ্যালেঞ্জ দিয়েছিল। অর্জুন তান্ত্রিককে সেই ভুতুরে বাড়িটার কথা জিজ্ঞেস করলে তান্ত্রিক বলে, কয়েক বছর আগে বাড়িটার কথা শুনে আমিও সেই বাড়িটাতে থাকতে গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার পরে বাড়িটাতে এমন কিছু ঘটনা ঘটে যে আমি সেখানে আর থাকতে পারিনি। বাড়িটাতে থাকা অবস্থায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আর আমার একটা চোখ নষ্ট হয়ে যায়। এই ঘটনার পরে আমি আর কোনোদিন সেই বাড়িটাতে যাইনি। ওই বাড়িটাতে এমন কিছু আছে যার কারণে যেই সেখানে থাকতে যায় তারই কোনো না কোনো ক্ষতি হয়। একবার কার্তিক নামের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হরর স্টোরি জানার জন্য আমার কাছে আসে। সে একটা মুভির জন্য হরর স্টোরি লিখতে চায়, কিন্তু তার মাথায় নতুন কোনো আইডিয়া আসছিলই না। তাই সে সেই ভুতুরে বাড়িটার চাবি নেয়ার জন্য আমার কাছে এসেছিল। আমি কার্তিককে 1 সপ্তাহের জন্য সেই বাড়ির চাবিটাও দিয়েছিলাম। এরপর কার্তিক তার একজন অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে সেই বাড়িটাতে যায়। বাড়িটাতে ঢুকেই তারা একটা মহিষের মাথার কঙ্কাল দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। তবে তারা দুজনে নতুন কোনো হরর স্টোরি লেখার জন্য সে বাড়িতেই থেকে যায়। সেদিন রাতে কার্তিক যখন কোনো গল্প লেখার চেষ্টা করছে তখন সেখানে কার্তিকের এক বন্ধু সতীশ তার গার্লফ্রেন্ড অনিতাকে নিয়ে চলে আসে। কার্তিক সতীশ আর অনিতাকে থাকার জন্য একটা রুম দেখিয়ে দেয়। তারা দুজনের রুমে চলে গেলে কার্তিক মনে মনে ভাবে, আমি তো সতীশ আর অনিতাকে নিয়ে কোনো ভূতের গল্প লিখতে পারি। এটা ভেবেই কার্তিক সতীশ আর অনিতাকে নিয়ে একটা ভূতের গল্প লেখা শুরু করে। এদিকে রুমের ভেতরে দেখা যায় সতীশ আর অনিতা বিছানায় ঘুমিয়ে আছে। হঠাৎই ওপর থেকে 2টা হাত এসে অনিতার গলা চিপে ধরে। অনিতা খুবই ভয় পেয়ে জোরে চিৎকার করতে থাকে। এদিকে অনিতার এত চিৎকার শুনে কার্তিকও রুমের ভেতরে এসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? অনিতা এতক্ষণ রুমের মধ্যে যা যা হয়েছে সবকিছু কার্তিককে বলে। অনিতার সব কথা শুনে কার্তিক তো অনেক বেশি চমকে যায়। সে অনিতাকে শান্ত হয়ে রেস্ট নেওয়ার কথা বলে বাড়ির বাইরে চলে আসে। এবার কার্তিক সেই তান্ত্রিককে কল করে অনিতার সব কথা জানায়। কার্তিক বলে, অনিতার সাথে যা যা হয়েছে এই সব কিছুই তো আমি কিছুক্ষণ আগে আমার স্ক্রিপ্টে লিখেছিলাম। তার মানে কার্তিক তার গল্পে যা কিছু লিখছে সবকিছুই সত্যি হয়ে যাচ্ছে। সব কথা শুনে তান্ত্রিক কার্তিককে আর কিছু লিখতে না করে দেয় আর সকাল হতেই সে বাড়ি থেকে চলে যেতে বলে। এইদিকে দেখা যায় ঘরের ভেতরে কার্তিকের অ্যাসিস্ট্যান্ট এতক্ষণ লেখা গল্পটাই পড়ছে। কার্তিকের অ্যাসিস্ট্যান্ট বলে, বস তো গল্পটা শেষ না করেই বাইরে চলে গেল। আমি গল্পটা লিখে শেষ করে বসকে একটা সারপ্রাইজ দেই। এবার কার্তিকের অ্যাসিস্ট্যান্ট বাকি গল্পটা লিখতে শুরু করে। তখনই দেখা যায় ছেলেটি স্ক্রিপ্টে যা যা লিখছে রুমের ভেতরে অনিতার সাথে ঠিক তাই তাই হচ্ছে। অনিতা আবার ভয়ে জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে কার্তিক ও অ্যাসিস্ট্যান্ট আবার রুমের ভেতরে আসে।
এতক্ষণ অনিতার সাথে যা যা হয়েছে সে সবকিছু তাদের সবাইকে খুলে বলে। এবার অনিতার কথা শুনে কার্তিকের অ্যাসিস্ট্যান্ট তো খুব বেশি ভয় পেয়ে যায়। তারা কি করবে কিছু বুঝতে না পেরে কার্তিক অনিতাকে বাইরে হলরুমে গিয়ে শুতে বলে। সে অনিতাকে বলে, তুমি ভয় পেও না, আমরা দুজনে সারা রাত জেগে থাকবো, তোমার কিচ্ছু হবে না। এরপর অ্যাসিস্ট্যান্ট কার্তিককে বাড়ির বাইরে নিয়ে গিয়ে তার লেখা ঘটনার কথা বলে। এটা শুনে কার্তিক খুব রেগে গিয়ে বলে, তোকে কে বলেছে গল্প লিখতে? স্ক্রিপ্টে যাই লেখা হচ্ছে সেটাই সত্যি হয়ে যায়, তাই তো আমি গল্পটা শেষ না করেই লেখা থামিয়ে দিয়েছিলাম। কার্তিক অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি সেই লেখাটা ডাস্টবিনে ফেলে দিতে বলে। অ্যাসিস্ট্যান্টও কার্তিকের কথা মতো ঘরে এসে সেই খাতাটা ডাস্টবিনে ফেলে দেয়। অ্যাসিস্ট্যান্ট ছেলেটি চলে যাওয়ার পরে সতীশ কার্তিকের কাছে আসে। সতীশ কার্তিককে বলে তার অনিতার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। সে অনিতাকে অনেক গালাগালিও করে, কারণ অনিতা এখানে আসার পরেই পাগলের মতো ব্যবহার করছে। সতীশ বলে, এই মেয়েকে তো আমি কোনোদিনই বিয়ে করব না। আজকে সে যা যা করেছে এরপরে তো আমি ওর মুখও দেখতে চাই না। কার্তিক সতীশকে শান্ত করে বলে, তুই অনিতার উপরে এত রাগ করিস না, হয়তো নতুন জায়গায় এসে সে অনেক ভয় পেয়েছে। তুই মাথা ঠান্ডা করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। সতীশ ঘরে ফিরে আসার সময় ডাস্টবিনে একটা খাতা দেখতে পায়। খাতাটা ডাস্টবিন থেকে উঠিয়ে সতীশ দেখে সেখানে কি লেখা আছে। লেখাটা পড়ে সতীশ ভাবে কার্তিক নিশ্চয়ই অনিতার কথাগুলোকেই কপি করে তার স্ক্রিপ্টে লিখেছে। কিন্তু সে খেয়াল করে কার্তিক তো সেই গল্পের কোনো ক্লাইম্যাক্সই লেখেনি। তাই সে কার্তিককে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই গল্পের একটা ক্লাইম্যাক্স লিখে ফেলে। সতীশ যেহেতু অনিতার উপরে খুব ক্ষেপেছিল, তাই সে ক্লাইম্যাক্সে লিখে কার্তিক এসে অনিতাকে মেরে ফেলেছে। সতীশ এই ঘটনা খাতায় লেখার সাথে সাথেই দেখা যায় কার্তিক এসে সত্যি সত্যি অনিতাকে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছে। সেদিনের পর থেকে কার্তিক এখনও জেলেই বন্দী হয়ে আছে। তান্ত্রিকের কাছ থেকে সব ঘটনা শুনে এবার অর্জুন ডাক্তার শিবকুমারের সাথে দেখা করতে আসে। অর্জুন শিবকুমারকে তান্ত্রিকের বলা সব ঘটনা জানায়। সবকিছু শুনে ডক্টর শিবকুমার বলে, নিশ্চয়ই ওই বাড়িতে কেউ কালো জাদু করেছে। কালো জাদুর কথা শুনে মেঘা জিজ্ঞেস করে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তন্ত্রবিদ্যা, কালো জাদু এইসব তো শুধুমাত্র মানুষের অন্ধবিশ্বাস। ডাক্তার শিবকুমার বলে, কালো জাদু কোনো অন্ধবিশ্বাস নয়, এটা সত্যি সত্যি করা যায়। যে কোনো কালো জাদুর পেছনেও সায়েন্সেরই হাত আছে। একজন মানুষকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো মানুষের শরীর, যেটা আমরা খালি চোখে দেখতে পাই। দ্বিতীয় ভাগ একজন মানুষের অরা, আর তৃতীয় ভাগ হলো মানুষের আত্মা। মানুষের ভেতরে যে আত্মা আছে এটা তো আমরা সবাই জানি। কারো যদি শরীরে প্রবলেম হয় তাহলে সে ডক্টরের কাছে যায়। কারো যদি অরাতে প্রবলেম হয় তাহলে সে আমার মতো স্পিরিচুয়াল হিলারের কাছে আসে। আমি কাউকে দেখলে তার অরা পজিটিভ না নেগেটিভ সেটা ফিল করতে পারি। মানুষের তৃতীয় ভাগ মানে আত্মা সম্পর্কিত যে কোনো বিষয়ের জন্য তারা একজন তান্ত্রিকের কাছে যায়। একজন তান্ত্রিক ইচ্ছে করলে যে কোনো মানুষের আত্মাকে নিজেরা কন্ট্রোল করতে পারে। এর জন্য সেই মানুষটিকে তাদের সামনে থাকার কোনো প্রয়োজন নেই। তান্ত্রিকের শুধুমাত্র সেই মানুষটির কিছু জিনিস প্রয়োজন, যেমন রক্ত, নখ, চুল, ব্যবহার করা কাপড়, এইসব আর কি। তান্ত্রিক যদি কোনো মানুষের এই সবগুলোর মধ্যে যে কোনো একটা জিনিস পেয়ে যায় তাহলে সে সেই মানুষটার উপরে জাদু করতে পারবে। এই সব শুনে অর্জুন জিজ্ঞেস করে, তাহলে কালো জাদুর সাথে সায়েন্সের কি সম্পর্ক? ডক্টর শিবকুমার বলে, মানুষের অওরার মধ্যে রেডিয়েশনের কিছু মাত্রা থাকে। দুজন মানুষের রেডিয়েশনের মাত্রা যদি একই হয় তাহলে তারা একজন আরেকজনের অওরাকে ফিল করতে পারে। যেমন ধরো, আমরা মনে মনে কারো কথা চিন্তা করছি আর সে সাথে সাথেই আমাদের সামনে চলে আসে। তার মানে এই নয় যে আমি তাকে মনে করলাম আর সে হঠাৎই আমার সামনে চলে এলো। সেই মানুষটির অরার রেডিয়েশন যখন আমার অরার রেডিয়েশনের মাত্রার সাথে মিলে যায়, ঠিক তখনই তারও আমার কথা মনে হবে। এই জিনিসটাকেই কাজে লাগিয়ে কারো উপরে কালো জাদু করা হয়। মানুষের কিছু জিনিস যেমন রক্ত, নখ, চুল বা ব্যবহার করা কাপড় তার শরীরের মানে অরার রেডিয়েশনের সাথেই কানেক্টেড থাকে। যখন কোনো তান্ত্রিক এগুলোর মধ্যে যে কোনো একটা পেয়ে যায় সে সেগুলোকে পুতুলের ভেতরে ঢুকিয়ে তন্ত্রবিদ্যার মাধ্যমে তার উপরে কালো জাদু করতে পারে। এতে করে সেই পুতুলটা যার উপরে কালো জাদু করা হয়েছে তার অরার সাথে কানেক্টেড হয়ে যায়। কালো জাদু করার পর যদি পুতুলের গায়ে কোনো সুই বিধানো হয় তাহলে পুতুলটার সাথে কানেক্টেড মানুষের উপরেও সেটার প্রভাব পড়বে। এবার মেঘা জিজ্ঞেস করে, এসব কালো জাদু করা কবে থেকে শুরু হয়েছে? ডক্টর শিবকুমার বলে, কালো জাদুর কথা তো হিন্দুদের বেদেও লেখা আছে। অথর্ব বেদে অষ্টকর্মা নামের একটা চ্যাপ্টার আছে যেখানে তন্ত্রবিদ্যার কথা উল্লেখ করা হয়েছে। মেঘা বলে, বেদের মতো একটা পবিত্র গ্রন্থে এইসব খারাপ কাজের কথাও লেখা আছে? ডাক্তার শিবকুমার বলে, তুমি এই বিষয়টাকে ভুল ভাবছ।
কিছু কিছু বিষয় যেমন আমরা ভালো কাজের জন্য ব্যবহার করি, সেগুলোকেও আবার চাইলে খারাপ কাজের জন্য ব্যবহার করা যায়। যেমন কোনো মানুষের ঘুম না এলে সে ঘুমের ওষুধ খায়, কিন্তু কেউ চাইলে সেই ঘুমের ওষুধেরই মাত্রা বাড়িয়ে দিয়ে কোনো মানুষকে মেরেও ফেলতে পারে। তাই যে কোনো জিনিসের পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। সেটা ডিপেন্ড করে একজন মানুষ কিভাবে সেটা ব্যবহার করবে তার উপরে। আগের দিনে যখন কোনো রাজা যুদ্ধ করে কোনো রাজ্যকে দখল করে নিত, তখন রাজা জানতো দেশের মানুষ পুরনো রাজাকে ছেড়ে দিয়ে নতুন রাজাকে সহজে মেনে নেবে না। তাই রাজা মনে মনে ভয় পেত প্রজারা আবার তার বিরুদ্ধে বিদ্রোহ করে না বসে। তাই রাজা তন্ত্রবিদ্যায় পারদর্শী কোনো সাধকের কাছ থেকে বশীকরণ করার জন্য জড়িবুটি নিয়ে আসত। রাজা প্রজার খাবারের সাথে সেই বশীকরণ জড়িবুটি মিশিয়ে দিত, যাতে করে সব প্রজারা তাকে নতুন রাজা হিসেবে মেনে নেয়। এই সব কথা শুনে অর্জুন এবার জিজ্ঞেস করে, তাহলে কি আমার পেশেন্ট দিব্যার ওপরেও কেউ কালো জাদু করেছে? ডাক্তার শিবকুমার বলে, তুমি দিব্যাকে একবার এখানে নিয়ে এসো। আমি তাকে দেখলে বুঝতে পারবো তার উপরে কিছু করা হয়েছে কিনা। এই কথা শুনে অর্জুন দিব্যাকে আনার জন্য তখনই তার বাড়িতে যায়। সে দিব্যাকে ডাক্তার শিবকুমারের ব্যাপারে সব কথা খুলে বলে। ডাক্তার শিবকুমারের কথা শুনে দিব্যা অর্জুনের সাথেই তার কাছে যেতে রাজি হয়ে যায়। দিব্যা অর্জুনের সাথে ডাক্তার শিবকুমারের কাছে এলে ডাক্তার শিবকুমার দিব্যার মাথা থেকে চুল ছিঁড়ে পানি ভর্তি একটা গামলায় রাখে। এরপর সে যখনই কিছু মন্ত্র পড়ে সেই পানি ভর্তি গামলাটার দিকে তাকায়, সবাই দেখে সেই গামলার জলের মধ্যেই দেখা যাচ্ছে কেউ কালো জাদু করছে। গামলার জলে দেখা এই দৃশ্যগুলোই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সবকিছু দেখে ডাক্তার শিবকুমার বলে, কেউ দিব্যা আর তার পুরো ফ্যামিলির উপরেই কালো জাদু করেছে। কিন্তু দিব্যার উপরে যে জাদু করা হয়েছে সেটা কোনো সাধারণ জাদু নয়। কোনো শক্তিশালী তান্ত্রিকই এইরকম জাদু করতে পারে। অনেক বছর আগে আফ্রিকার ঘন জঙ্গলের ভেতরে এই জাদুটা করা হতো, আর এই জাদুটাকে বলা হয় অ্যানিমিজম। এই কালো জাদু করতে হলে প্রথমে একটা মহিষকে বলি দিতে হয়। এরপর বলি দেয়া সেই মহিষের মাথায় জাদু করা হয়। এই জাদুটা এতটাই ভয়ঙ্কর যে যার উপরে এটা করা হয় তার পরবর্তী অনেক জেনারেশন পর্যন্ত এই জাদুর প্রভাব থাকে। যার উপরে জাদু ঘোরানো হয় তার সাথে যার যার রক্তের সম্পর্ক আছে, তারা সবাই এই কালো জাদুর কারণে এক এক করে মারা যাবে। পুরো ব্লাড লাইন যতদিন পর্যন্ত না শেষ হয়ে যাবে ততদিন পর্যন্ত এই কালো জাদুর প্রভাব থাকবে। কারো ওপরে প্রচণ্ড রাগ বা ঘৃণা থাকলে কেউ এই জাদুটা করে। এবার শিবকুমার দিব্যাকে বলে, তোমার পরিবারের কাছের কেউই এই জাদুটা করেছে। তোমার ফ্যামিলিতে কারো সাথে কি কোনো শত্রুতা আছে? কিছুক্ষণ চিন্তা করার পর দিব্যা বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বড় মার সাথে সম্পত্তি নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার পরেই বড় মা আমাদের বাড়ি থেকে চলে গিয়ে অন্য জায়গায় থাকতে শুরু করে। দিব্যা আরও বলে, আমার জন্মের আগে আমার বাবার ছোট বোনের ফ্যামিলিও আমার পরিবারের সাথেই থাকতো। হঠাৎই একদিন কার অ্যাক্সিডেন্টে আমার বুয়া, তার হাজবেন্ড ও তাদের একটা মেয়ে মারা যায়। এই ঘটনার কিছুদিন পরেই আমার বাবা সামান্য অসুখেই মারা যায়। এরপর থেকেই আমাদের পরিবারের অনেক সদস্য এক এক করে মারা গেছে। এই সব কিছু দেখেই আমার মা আমাকে নিয়ে পুরনো বাড়ি ছেড়ে আমার নানার বাড়িতে চলে আসে। সেদিনের পর থেকে আমি আর আমার মা নানা বাড়িতেই থাকি। দিব্যার কথা শুনে শিবকুমার বলে, তাহলে তোমার পরিবারের ওপর কালো জাদু তোমার বড় মাই করিয়েছে। দিব্যা জিজ্ঞেস করে, এই কালো জাদু কাটানোর কি কোনো উপায় নেই? শিবকুমার বলে, এই জাদুটা এতই শক্তিশালী যে এটাকে কেউ কাটাতে পারবে না। তবে এই কালো জাদু যে করেছে আমি তার উপরেই জাদুটা ঘুরিয়ে দিতে পারি। তবে তার জন্য যে জাদু করিয়েছে তার রক্ত, নখ বা চুল প্রয়োজন। যদি তুমি এটা এনে দিতে পারো তাহলেই আমি কালো জাদুটা ঘুরিয়ে দিতে পারবো। এবার অর্জুন জিজ্ঞেস করে, দিব্যাদের পুরনো বাড়িতে কেউ গিয়ে কেন থাকতে পারে না? শিবকুমার বলে, ওই বাড়িতে এমনভাবে জাদু করা হয়েছে যে যে জাদু করেছে শুধুমাত্র সেই ওই বাড়িতে থাকতে পারবে। অর্জুন আবার জিজ্ঞেস করে, দিব্যা তো ওই বাড়িতে থাকে না, তাহলে দিব্যার উপরে কালো জাদুর প্রভাব কেন পড়ছে? শিবকুমার বলে, দিব্যার রক্তের সম্পর্কেরই কারো চুল নিয়ে এই জাদুটা করা হয়েছে। তাই দিব্যা ও ওর সাথে যার যার রক্তের সম্পর্ক আছে সবার ওপরেই এই কালো জাদুর প্রভাব পড়বে। আমার মনে হয় মহিষের মাথাটা ওই বাড়িরই কোথাও আছে। যদি মহিষের মাথাটা বাড়ি থেকে সরিয়ে ফেলা হয় তাহলেই যে কেউ গিয়ে ওই বাড়িতে থাকতে পারবে। তবে মহিষের মাথাটা সরানোর সাথে সাথেই সেটাকে নষ্ট করে ফেলতে হবে, না হলে কালো জাদুটা আরও ভয়ঙ্কর হয়ে যাবে। এবার অর্জুন দিব্যাকে বলে, চলো তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে জিজ্ঞেস করি, তিনি এ ব্যাপারে যা কিছু জানেন আমাদেরকে বলতে পারবেন। এরপর দিব্যা অর্জুন আর মেঘাকে নিয়ে তাদের বাড়িতে আসে। দিব্যা তার মাকে এসে বলে, আমাদের উপরে কেউ কালো জাদু করেছে মা। আমার সাথে এতদিন যা কিছু হয়েছে সবকিছু এই কালো জাদুর কারণেই হয়েছে।
আমার বাবার ছোট বোনের ফ্যামিলি কিভাবে মারা গেল? ওরা কি সত্যি সত্যি অ্যাক্সিডেন্টেই মারা গেছে না এখানে অন্য কিছু আছে? এবার দিব্যার মা তাদেরকে সব সত্যি কথা খুলে বলে। অনেক বছর আগে দিব্যার বাবার দীপা নামের একটা ছোট বোন ছিল। দিব্যার বাবা তার ছোট বোনকে খুব ভালোবাসতো। দীপা স্টিফেন নামে একটা খ্রিস্টান ছেলেকে ভালোবাসতো। তবে অন্য ধর্মের হলেও শুধুমাত্র দীপার খুশির জন্য দিব্যার বাবা দীপা ও স্টিফেনের বিয়েতে রাজি হয়ে যায়। স্টিফেনের পরিবারে কেউ ছিল না, তাই বিয়ের পর সে দীপার ফ্যামিলির সাথেই ঘর জামাই হিসেবে থাকত। কিছুদিন পরেই দীপা আর স্টিফেনের একটা মেয়ে হয়, যার নাম রাখা হয় বেদিকা। তাদের বিয়ের পর সবকিছু খুব ভালোভাবেই চলছিল, কিন্তু বিয়ের 5 বছর পরেই স্টিফেন হঠাৎ করেই কেমন যেন বদলে যায়। সারা দিন বসে সে জুয়া খেলতো, আর এই কারণেই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল। একদিন সে দিব্যার বাবার কাছে এসে জুয়া খেলার জন্য টাকা চায়, কিন্তু দিব্যার বাবা তাকে কোনো টাকা দিতেই না করে দেয়। সেদিন রাতে স্টিফেন মদ খেয়ে একেবারে মাতাল হয়ে বাড়িতে ফেরে। এরপর সে মাতাল অবস্থায় প্রচণ্ড রাগে দীপা ও তার মেয়েকে নিজের হাতে মেরে ফেলে। তাদের দুজনকে মেরে ফেলার পর সে নিজেও গলায় ফাঁসি দিয়ে সুইসাইড করে। দিব্যার বাবা বাড়ি ফিরে এই সব কিছু জানতে পেরে তিনি এই বিষয়টাকে কিছুতেই মেনে নিতে পারেননি। তাই কয়েকদিন পরে দিব্যার বাবাও হার্ট অ্যাটাক করে মারা যান। মায়ের কাছ থেকে এই সব কথা শুনে দিব্যা তো খুব কষ্ট পায়। এবার সে তার মাকে তার বড় মার কথা জিজ্ঞেস করে। দিব্যার মা বলে এই সব ঘটনা হওয়ার আগেই তার বড় মা সম্পত্তি নিয়ে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। মেঘা জিজ্ঞেস করে, আপনার কাছে দিব্যার বড় মার কি কোনো ছবি আছে? দিব্যার মা একটা ফ্যামিলি অ্যালবাম খুলে তাদেরকে দিব্যার বড় মার ছবি দেখায়। দিব্যার মা তাদেরকে আরও বলে দিব্যার যে বড় মা সেটা তার নিজেরই আপন বড় বোন, তবে এত বছর ধরে নিজের বোনের সাথেই তার কোনো যোগাযোগ নেই। এদিকে দেখা যায় দিব্যার বড় মার ছবি দেখে মেঘা তো অনেক বেশি শকড হয়ে যায়। মেঘা তাদের দুজনকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর একদিন দিব্যার বাবা দিব্যার মাকে বলে সে তাদের সম্পত্তি তার আর দীপার মধ্যে সমান 2 ভাগে ভাগ করে দেবে। এই কথা শুনে দিব্যার মা সেটা আর কিছুতেই সহ্যই করতে পারছে না। তাই সে সাহায্যের জন্য তার বাবা মানে দিব্যার নানার কাছে আসে। দিব্যার নানা ছিল অনেক বড় তান্ত্রিক। দিব্যার মা তার বাবাকে বলে দিব্যার বাবা তাদের প্রপার্টির অর্ধেক অংশ দীপাকে দিয়ে দিতে চায়, কিন্তু দিব্যার মা চায় সে সমস্ত প্রপার্টি একাই ভোগ করবে। তার বাবা বলে তুই আমার মেয়ে, তাই তুই যা চাস আমি তোর জন্য তাই করতে পারবো, বল তুই কি করতে চাস। এবার দিব্যার মা প্রচণ্ড হিংসায় অনেক ভয়ঙ্কর একটা কথা বলে। সে বলে আমি চাই দীপা ও তার হাজবেন্ডের সর্বনাশ হোক। তার বাবা বলে ঠিক আছে, তুই যা চাস তাই হবে। তার জন্য দীপার ফ্যামিলির কারো মাথার চুল প্রয়োজন। তখনই দেখা যায় প্রেগনেন্ট দীপা দিব্যার নানার সাথে কথা বলতে এসেছে। দীপা তাকে বলে আমার তো আগেই একটা মেয়ে আছে, তাই আমি চাই এবার যেন আমার ছেলে হোক। আপনি এমন কিছু করুন যাতে এবার আমি ছেলে সন্তানের জন্ম দিতে পারি। দিব্যার নানা বলে আমি তোমার কাজ করে দেব, তবে তার জন্য তোমার হাজবেন্ড স্টিফেনের মাথার চুল এনে দিতে হবে। দিব্যার নানার এই কথা শুনে দীপা তো অনেক খুশি হয়, কিন্তু দীপা তো জানত না দিব্যার মা তার সাথে কি করতে যাচ্ছে। দিব্যার মা তার উপরে হিংসে করে তার পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিতে যাচ্ছে। দীপা সেখান থেকে চলে গেলে দিব্যার মা তার বাবাকে জিজ্ঞেস করে আমি তোমাকে দীপার উপরে কালো জাদু করতে বলেছি, তাহলে তুমি তার হাজবেন্ড স্টিফেনের চুল কেন আনতে বললে? তার বাবা বলে আমি দীপার উপরে এমন জাদু করব যার জন্য দীপার সাথে যাদের রক্তের সম্পর্ক আছে তারাও ধ্বংস হয়ে যাবে। দীপা তোমার স্বামীর বোন, তার মানে তোমার স্বামীর সাথেও দীপার রক্তের সম্পর্ক আছে। দীপার উপরে কালো জাদু করলে সেটার প্রভাব তোমার স্বামীর উপরে পড়বে, কিন্তু দীপার স্বামী স্টিফেনের সাথে তোমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তাই স্টিফেনের উপরে জাদু করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু দীপার মেয়ে আর তার পেটে থাকা বাচ্চার সাথে স্টিফেনের রক্তের সম্পর্ক আছে, তাই শুধুমাত্র দীপার ফ্যামিলির উপরেই কালো জাদুর প্রভাব পড়বে। এরপর দেখা যায় দীপা তান্ত্রিকের কথা মতোই স্টিফেন মাথা আছড়িয়ে চিরুনি রেখে দিলে সেই চিরুনিতে লেগে থাকা কিছু চুল সে তান্ত্রিকের কাছে এনে দেয়। এবার দিব্যার নানা একটা মহিষ বলি দিয়ে মহিষের মাথার উপরে কালো জাদু করে। সে একটা পুতুলের পেট কেটে দীপার নিয়ে আসা স্টিফেনের চুলগুলো তার ভেতরে ঢুকিয়ে দেয়। কালো জাদুর সব প্রসেস শেষ হলে দিব্যার নানা দীপাকে মহিষের মাথাটা দিয়ে তাদের বাড়ির কোথাও সেটাকে
মাথাটাকে টাঙিয়ে রাখতে বলে। দীপা ভেবেছে এই জাদুটোনার কারণেই এবার তার ছেলে সন্তান হবে। তাই সে খুব খুশি হয়ে সেই মহিষের মাথাটা তাদের বাড়ির ড্রয়িং রুমের একটা দেয়ালে টাঙিয়ে রাখে। কিন্তু এরপরে দীপার ফ্যামিলিতে শুরু হয় চরম অশান্তি। স্টিফেনের ওপর কালো জাদু করার কারণে তার চরিত্র পুরোই বদলে যায়। এদিকে দীপার ফ্যামিলিতে দিনে দিনে অশান্তি বেড়ে যাচ্ছে দেখে দিব্যার মা তো মনে মনে খুব খুশি হয়। একদিন স্টিফেন মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরে দীপা ও তার মেয়ে দুজনকেই নিজের হাতে খুন করে। এরপর সে নিজেও গিয়ে সুইসাইড করে। স্টিফেন যখন দীপা ও তার মেয়েকে মেরে ফেলছিল তখন দিব্যার মা দূরে থেকে লুকিয়ে লুকিয়ে সেটা দেখছিল। তারা সবাই মারা যাওয়ার পর দিব্যার মা তার বাবাকে নিয়ে দীপার ডেড বডির কাছে আসে। সেখানে এসেই দিব্যার মা দেখে মারা যাওয়ার আগে দীপা একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। দিব্যার নানা বলে এই বাচ্চাটার উপরেও কালো জাদুর প্রভাব থাকবে, তাই আমাদের এখনই এই বাচ্চাটাকেও মেরে ফেলতে হবে। কিন্তু দিব্যার মা বলে সে এই বাচ্চাটাকে কিছুতেই মারতে পারবে না। তার নিজের যেহেতু কোনো সন্তান নেই তাই সেই মেয়েটাকে নিজের সন্তানের মতোই লালন পালন করবে। তার মানে এই ছোট মেয়েটা আর কেউ নয়, এটা হলো দিব্যা। দিব্যার মা যে তাকে ছোট থেকে লালন পালন করেছে সে তার আসল মা নয়, তার আসল মা হলো দীপা। কিন্তু দিব্যার পালিত মা এতদিন ধরে তাকে মিথ্যে কথা বলে আসছে। দিব্যার আসল বাবা স্টিফেনের ওপরে যেহেতু কালো জাদু করা হয়েছে তাই সেই জাদুর প্রভাব দিব্যার উপরেও আছে। এই কালো জাদুর কারণেই দিব্যা এতদিন ধরে সবকিছু হ্যালুসিনেট করে আসছে আর তার স্বামী ও সন্তান দুর্ঘটনায় মারা গেছে। এদিকে দেখা যায় মেঘার মা তাকে বলছে সে তো কোনোদিনও প্রপার্টি নিয়ে ঝামেলা করে বাড়ি থেকে চলে আসেনি। তার বাবার এসব কালো জাদু করাটা তার একদমই পছন্দ ছিল না। এ কারণেই সে তার বাবা ও ছোট বোনের থেকে দূরে সরে এসেছে। এবার দিব্যা সব সত্যি ঘটনা জানতে পেরে অনেক কষ্ট পায়। সে তো বিশ্বাসই করতে পারছে না যাকে এতদিন সে মা মনে করেছে সে তো তার আসল মা না, তার উপরে সে তার মা ও বাবার খুনি। তবে যাই হোক না কেন দিব্যা চায় তার মা বাবার খুনি যেন শাস্তি পায়, তাই সে তার পালিত মায়ের উপরে কালো জাদু ঘোরানোর জন্য রাজি হয়। এবার অর্জুন সেই তান্ত্রিককে দিব্যাদের বাড়িতে ডেকে আনে। অর্জুন ভিডিও রেকর্ড করার সময় দিব্যার নানার মাথা থেকে একটা চুল ছিঁড়ে এনেছিল। তান্ত্রিক মহিষের মাথাটা বাড়ির থেকে বাইরে নিয়ে যায় আর অর্জুন দিব্যার নানার চুলটা সেই মহিষের মাথার উপরে রাখে। এরপর তান্ত্রিক কিছু মন্ত্র পড়ে মহিষের মাথায় আগুন জ্বালিয়ে দেয়। এবার এই কালো জাদু দিব্যার পালিত মা ও তার নানার উপরেই ঘুরে গেছে। এদিকে দেখা যায় দিব্যার নানা প্যারালাইসিস থেকে ঠিক হয়ে গেছে। দিব্যার মা তার বাবাকে সুস্থ হতে দেখে অনেক অবাক হয়ে যায়। তবে ততক্ষণে তাদের দুজনের ওপরে কালো জাদুর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। এবার দিব্যার পালিত মা ও তার বাবা পাগলের মতো জোরে জোরে হাসতে শুরু করে। দিব্যার মা হাসতে হাসতেই একটা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর তার বাবা দৌড়ে গিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে মারা যায়। তার মানে শেষ পর্যন্ত এই দুজন তাদের অপকর্মের শাস্তি পেয়েছে। তারা মারা যাওয়ার কিছুক্ষণ পরেই অর্জুন দিব্যা ও তান্ত্রিককে নিয়ে সেখানে চলে আসে। তারা যখন দিব্যার পালিত মার লাশ খুঁজে পায় ততক্ষণে সেখানে মেঘাও আসে। এদিকে মেঘা তো এতক্ষণে যা যা হয়েছে সবকিছু আগেই জেনে গেছে। অর্জুন দিব্যাদের ফ্যামিলি অ্যালবাম থেকে জানতে পারে মেঘার মা হলো দিব্যার পালিত মায়ের বড় বোন। তখন হঠাৎই অর্জুনের মাথায় একটা কথা আসে। অর্জুন বুঝতে পারে যেহেতু কালো জাদু ঘোরানো হয়েছে তাহলে এই জাদুর প্রভাব মেঘা ও তার মায়ের উপরেও পড়বে, কারণ দিব্যার পালিত মায়ের সাথে মেঘার মায়ের রক্তের সম্পর্ক আছে। তখনই দেখা যায় মেঘা তাদের সবাইকে দেখে জোরে জোরে পাগলের মতো হাসতে শুরু করে। তার মানে মেঘার ওপরেও কালো জাদুর প্রভাব শুরু হয়ে গেছে। জাদুটা যেহেতু পুরো ব্লাড লাইনকেই শেষ করে দেবে তাই এবার মেঘা ও তার মাও যে কোনোভাবেই হোক মারা যাবে। অর্জুন, দিব্যা আর সেই তান্ত্রিক মেঘার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো এটাই ছিল তামিল হরর মুভি তন্ত্রকর্মার পুরো কাহিনী। এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।